দেড় মাসে চুয়াডাঙ্গায় ৮ হত্যাকাণ্ডে আতঙ্ক, বেশিরভাগ খুনি ব্যক্তিগত আক্রোশে, অস্বাভাবিক ও বিভৎসতায় হতবাক পুলিশ। এই হত্যাকাণ্ড প্রতিরোধে আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে, মানে পরিবারকে, সমাজকে এবং পুলিশকে একসাথে কাজ করলে আমরা একটা ভালো সমাজ গড়তে পারবো বলে আশা করি। টাঙ্গাইলে বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত, পরিচয় মিলেছে 3 জনের। বাস চালককে খুঁজছে পুলিশ। 4 জনের লাশ এখন মধুপুর থানায় রয়েছে এবং পরবর্তীতে আমরা পুলিশে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই লাশের হস্তান্তর করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 24 সৈনিকের দেহাবশেষ তুলে নিচ্ছে জাপান। কুমিল্লার ওয়ার সিমেট্রিতে কাজ করছেন 7 সদস্যের ফরেনসিক দল। আমরা এবার যে এসেছি সেই আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের রিমেন্স রিকভারি করা আমাদের জাপানিজ সোলজারদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের। তো এইটার সম্পূর্ণ আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের সাপোর্ট দিচ্ছে। সিরাজগঞ্জে গ্রামবাসী চলাচলের রাস্তায় আওয়ামী লীগ নেতাদের পুকুর খনন, নির্বিকার তাড়াশ প্রশাসন, ভোগান্তিতে শতাধিক পরিবার। রংপুরের এক স্কুলে একসাথে পড়াশোনা করছে 10 জোড়া যমজ শিশু। ক্ষুদে শিক্ষার্থীদের আনাগোনায় মুখর বিদ্যালয় প্রাঙ্গণ। একসাথে ভাত খাই, একসাথে শুই, ঘুমাই, খাওয়া দাওয়া একসাথে করি, সব সময় খেলি, ঝগড়াঝাটি খুব কমই করি। এই বিদ্যালয়ের যে শিক্ষক এবং শিক্ষিকা যারা আছে তারা শিশুদের প্রতি একদম পিতৃমাতৃসুলভ আচরণ করে। কলসিন্দুর স্কুলে তৈরি হচ্ছে নারী ফুটবলের নতুন প্রজন্ম। প্রচেষ্টায় ঘাটতি নেই জানালেন কোচ, চাওয়া আর একটু সুযোগ সুবিধা। মতন খেলার প্লেয়ার হতে চাই, আমার ভালো লাগে, বড় ফুরার মতন আমি খেলতে চাই জাতীয় টিমে। আমি ওদেরকে সবসময় স্বপ্ন দেখাই, তোমরা ভালো খেলো, এক সময় তোমাদের পরিচয় আমরা পরিচিত হব। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেড় মাসে চুয়াডাঙ্গায় 8টি হত্যাকাণ্ডের পর আতঙ্কিত স্থানীয়রা। পুলিশ বলছে প্রতিটি অপরাধের ধরন অস্বাভাবিক এবং বিভৎস। বেশিরভাগ খুনি ব্যক্তি স্বার্থ অথবা আর্থিক সংশ্লিষ্টতার জেরে সংগঠিত। আলমডাঙ্গার বেলগাছি গ্রামের একটি মাঠ থেকে 13 নভেম্বর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায় সেটি পাশের গ্রামের ব্যবসায়ী তুষার আহমেদ সবুজের। এ ঘটনায় 3 জনকে আটকের পর পুলিশের দাবি চাঁদা চেয়ে না পেয়ে এমন নৃশংস হত্যাকাণ্ড। পরদিন হাজরাহাটি বোয়ালমারী এলাকার একটি পানের বরজ থেকে খালেদা আক্তার মুন্নির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এভাবে গত দেড় মাসে চুয়াডাঙ্গার 4টি থানায় অন্তত 8 জনকে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে। সবুজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। এমন ভাবেই মার্ডার করেছে, মার্ডার করার পরে তাকে পেট্রোল দিয়ে মোটরসাইকেল গার উপরে দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। গাড়ি পুড়াই দিছে, ওর কাছে 45,000 টাকার একটা ফোন ছিল, ফোনটা পুড়াই দিছে। এমন সে বড় অন্যায় বেঅন্যায় কাজ করেছিল, এটা মেনে নেওয়ার কোনো কথা না। সচেতন নাগরিকরা বলছেন এমন খুনের ঘটনা উদ্বেগ জেলা জুড়ে। পরিবর্তিত পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে অপরাধীরা। সেই সাথে সামাজিক অবক্ষয়, অনৈতিক লেনদেন, সামাজিক অপরাধ বাড়াচ্ছে। পরিবর্তিত পরিস্থিতির কারণে এই বিষয়গুলোকে এক শ্রেণীর মহল কাজে লাগানোর চেষ্টা করছে, মানে অপব্যবহার করার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে বিচার চলার ফলে সমাজে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে অল্প সময় বিচার হবে, রায় হবে, সেটা নজির সৃষ্টি হচ্ছে না। যে খালি আইন দ্বারা, বিচার বিভাগ দ্বারা অপরাধকে নির্মূল করা সম্ভব না, কেবলমাত্র কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর সর্বোপরি এটাকে জনসচেতনতা যদি তৈরি না হয়, জনগণ যদি সচেতন না হয়, মানবিক মূল্যবোধ যদি আমাদের বৃদ্ধি না করে, তাহলে পারে আমরা কখনোই এই অপরাধ থেকে সমাজকে পুরাপুরি মানে সেভ করতে পারবো না। অপরাধ নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা পুলিশের। এই হত্যাকাণ্ড প্রতিরোধে আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে, মানে পরিবারকে, সমাজকে এবং পুলিশকে একসাথে কাজ করলে আমরা
একটা ভালো সমাজ গড়তে পারবো বলে আশা করি। প্রত্যেকটি অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হলে স্বস্তি ফিরবে এলাকায়, বলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে 3টি পোশাক কারখানার শ্রমিক। বিশৃঙ্খলা এড়াতে 8টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে কারখানার ফটকের সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরে মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল সড়কের চক্রবর্তী ও জিরানি এলাকায় অবস্থান নেয় বেক্সিমকো, ডরিন ও আইরিশ পোশাক কারখানার শ্রমিকরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে দুপাশের প্রায় 8 কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। আটকা পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। বিকল্প পথে চলাচল করছেন অনেকে। উত্তরাঞ্চলে গাড়িগুলো বিকল্প পথে রাজধানীতে যাওয়া আসা করছে, তাতেও কমছে না ভোগান্তি। গাড়িগুলো তো একটা সাথেই দিতেছে না, আমরা খুব কষ্ট করে ওদিকে যেতে হবে। আমি যাবো হচ্ছে বাইবেল, এখন এই মাল নিয়ে কিভাবে যাওয়া সম্ভব হয়? সাধারণ মানুষ আছে, শ্রমিক আছে, যারা আছে এই রোডে গাড়ি অফিসে আসতে পারতেছে না ঠিক টাইমে, এবং গাড়ি ঘোড়া চলতেছে না রোডে। দর্শক, এই বিষয়ে আরও জেনে নিতে চাই। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, শ্রমিকরা এখনো বিক্ষোভ করছে কিনা এবং এই সমাধানের কোনো উদ্যোগ কর্তৃপক্ষ নিয়েছে বলে আপনার কাছে কি তথ্য রয়েছে? আসলে এই মুহূর্তে তথ্য হচ্ছে যে আশারবাড়ি ডোরিন কারখানার যে শ্রমিকরা তারা কিন্তু আসলে মালিক পক্ষ এসেছে, সেনাবাহিনীর মাধ্যমে তারা মালিকদের সাথে কথা বলছে। সেখানে কিন্তু তাদের যে দাবি দাবা ছিল সেই দাবি দাবা সম্পূর্ণই আসলে এই ডোরিন কারখানার মালিক পক্ষ মেনে নিয়েছে। সেক্ষেত্রে আসলে আগামী বৃহস্পতিবার থেকে তাদের এই ডোরিন শিল্প কারখানাটি খুলে দেওয়া হবে। স্বাভাবিকভাবেই শিল্প কারখানার শ্রমিকরা তারা কাজে যোগ দিবে। তার পাশাপাশি পাশেই কিন্তু আসলে ভ্যাকসিনকোর শ্রমিকরা এমন একটি সংবাদে যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছে, শ্রমিকদের সাথে কথা বলছে, সেই সংবাদটাই তারা কিন্তু পাশেই ভ্যাকসিনকোর কারখানার শ্রমিকদের তারাও সেখানে অবস্থান করছে। এটার সমাধানটা হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরে তাদের সাথে কথা বলবে এমন কিন্তু আমরা সংবাদ পেয়েছি। এখন কিন্তু আসলে ডোরিন কারখানার যারা শ্রমিকরা রয়েছে তারা কিন্তু এইখান থেকে রাস্তা ছেড়ে দিয়ে তারা আসলে তাদের নিজ নিজ বাড়িতে চলে যাচ্ছে। সেখান থেকে আসলে তারা যেটা বলছে আসলে তাদের কিছু এখানকার অফিসে যারা স্টাফ ছিল তাদের সাথে সেই দাবিটাও কিন্তু আসলে মেনে নিয়েছে ডোরিন কারখানার যে ম্যানেজমেন্টের মালিক পক্ষ, উনি কিন্তু তাদের সাথে কথা বলেছেন। সেই ক্ষেত্রে আসলে তাদের সেই ছাঁটার যে দাবি ছিল সেটাও মেনে নিয়েছে। এখন কিন্তু আসলে শ্রমিকরা যার যার অবস্থান থেকে রাস্তা ছেড়ে দিয়ে তারা চলে যাচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী আসলে রাস্তার উপরে আছেন। আসলে কোনো ধরনের যাতে কোনো উচ্ছৃঙ্খল ব্যক্তি কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না করতে পারে, কোনো গাড়ির উপর যাতে হামলা না করতে পারে, সেদিকে কিন্তু আসলে সেনাবাহিনী নজর রাখছে। শাওন দত্ত, অনেক ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলে বাস পিকআপ ভ্যান সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের। নিহত 3 জনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ঘটনার পর থেকে পলাতক বাস চালককে খুঁজছে পুলিশ। ঢাকা থেকে মধুপুর যাচ্ছিল বিনিময় পরিবহনের বাসটি। বিপরীত দিকে ছিল একটি মিনি পিকআপ। প্রত্যক্ষদর্শীরা জানায়, মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান পিকআপের ড্রাইভার ও হেলপার। গুরুতর আহত হন পিকআপে থাকা আরও 2 জন। তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। সেখানে মারা যান তারা। এই গাড়ি দিয়ে ফেরত আসতেছে, আসার পরে আমরা ধনবাড়ি এই জায়গা মধুপুর এই জায়গাতে বিনিময় বাসের সঙ্গে মুখোমুখি লাগিয়ে 4 জন গাড়ির মধ্যে ছিল, ড্রাইভার সহ 4 জনই মারা গেছে। আমি গেছি আরেক গাড়ি দিয়ে, আর আগে আরেক গাড়ি দিয়ে নাস্তার সময় এই গাড়ি দিয়ে হারাই আইছে, আর ড্রাইভারের লোকে হারাই আইছে। এসে যায় কোন অ্যাক্সিডেন্ট কিভাবে কইছে সেটা আমি বলতে পারবো না। দুর্ঘটনার পরপরই পালিয়েছে বাস চালক। দুর্ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ। 4 জনের লাশ এখন মধুপুর থানায় রয়েছে এবং পরবর্তীতে আমরা পুলিশে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই লাশের হস্তান্তর করব। এই ক্ষেত্রে ইতিমধ্যে তাদের আত্মীয়স্বজন মধুপুর থানায় চলে এসেছে। নিহতরা সবাই পিকআপের আরোহী ছিলেন। দুর্ঘটনায় বাসের কোনো যাত্রী আহত হননি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। 81 বছর পর কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে 24 সৈনিকের কবর তুলে নিচ্ছে জাপান। এজন্য 7 সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলনের কাজ করছেন। এর মধ্যে অর্ধেক কাজ শেষ হয়েছে।
আগামী 24 নভেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ হবার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা ফ্রন্টে সংঘটিত যুদ্ধে প্রায় ৪৫,০০০ কমনওয়েলথ যোদ্ধা নিহত হন। নিহত যোদ্ধাদের বিভিন্ন দেশে সমাধি গড়ে সেখানেই সমাহিত করা হয়। যুদ্ধে মিয়ানমার, ভারত এবং বাংলাদেশে মোট ৯টি স্থানে সমাধি গড়ে তোলা হয়, যার অন্যতম কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি। ১৩টি দেশের ৭৩৭ জন সৈনিক এখানে সমাহিত। জাপানিদের সমাধি ২৪টি। এই ২৪টি কবর ৮১ বছর পর নিজ দেশে নিয়ে যাচ্ছে জাপানিরা। গত ১৩ নভেম্বর থেকে ৭ সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলন কাজ শুরু করেছে। এরই মধ্যে 10টি কবর তোলা হয়েছে। 所有者 CWGC との許可を得て、今回、11月の13日から発掘作業をしてます。তা আমরা এবার যে এসেছি সেই আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের রিমেন্স রিকভারি করা আমাদের জাপানিজ সোলজারদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের। তো এইটার সম্পূর্ণ আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের সাপোর্ট দিচ্ছেন এবং সাথে আছেন আমাদের CWGC যেটা হচ্ছে কমনওয়েলথ কমিশন আমাদের পুরোপুরি সাপোর্ট দিয়ে যাচ্ছেন করার। সমাধিতে মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া যাচ্ছে। 24 নভেম্বরের মধ্যে এই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। সায়েন্টিস্ট অ্যান্ড স্পেশালিস্ট এসছেন, আজকে একজন চলে যাবেন হয়তো, এই 8 জন শেষ পর্যন্ত কাজ করবেন। আমরা কাজ আরম্ভ করি 13 তারিখ থেকে, আমরা শেষ করব ইনশাল্লাহ 24 তারিখ থেকে। কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন এই যুদ্ধ সমাধিক্ষেত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আরো জেনে নিতে চাই। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, এখন পর্যন্ত কতজনের দেহাবশেষ উত্তোলন করা হয়েছে এবং জানতে চাই ফরেনসিক দলের কারোর সাথে আপনার কি কথা হয়েছে? শাওন, ফরেনসিক মিস্টার সাকোয়াইর সঙ্গে আমাদের আজকে কথা হয়েছে। এ পর্যন্ত তারা 10টি দেহাবশেষ তারা উত্তোলন করেছে এবং বাকিগুলোর কাজ কিন্তু তাদের চলমান, অর্থাৎ নভেম্বরের মধ্যেই কিন্তু তাদের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এবং তারা এই বিষয়টি নিয়ে আমাদেরকে যেটি বলেছেন যে আসলে যাদের যেসব সৈনিকদের দেহাবশেষ উত্তোলন করা হচ্ছে তাদের পরিবারের কিন্তু আসলে অনেকেই এখনো জানেন না যে তাদের এই দেহাবশেষগুলো জাপান সরকার নিয়ে যাচ্ছে। তো তারা চাচ্ছেন যে আসলে এই দেহাবশেষগুলি নিয়ে ওই দেশে আসলে ডিএনএ টেস্টের মাধ্যমে যে পরিবারগুলো এই সৈনিকের যে পরিবারগুলোকে তাদের যে দেহাবশেষ পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের যে অনুভূতিটুকু প্রায় 81 বছর পর দীর্ঘ একটি সময় ধরে কিন্তু এই পরিবারের লোকজন জানে না তাদের এই পরিবারের সদস্য কোথায় আছে, কেমন আছে বা মারা গিয়েছে, এই বিষয়গুলো কিন্তু জানে না। তো অনেকটা আসলে সারপ্রাইজের মতোই তারা করতে চাচ্ছেন যে তাদের দেশে নিয়ে তাদের ডিএনএ টেস্টের মাধ্যমে যে সমস্ত সৈনিকদের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া আমরা আরও একটি বিষয় জানতে চেয়েছিলাম, প্রতি বছরই আপনি জানেন যে কমনওয়েলথের মাধ্যমে কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এখানে আসেন প্রতি বছরই। এইসব বিষয়গুলির প্রশ্নের উত্তরও বলেছেন যে জাপান অ্যাম্বাসেডর যিনি রয়েছেন তারাই আসলে এই বিষয়টি চিন্তা করবেন যে আসলে প্রতি বছর যেভাবে তারা এখানে আসেন শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য পরবর্তীতে আসবেন কিনা এইসব বিষয়ে কথা বলেছেন। খোকন, ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনা সরকার পতনের পরদিন সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা করেছে পরিবার। দেশে শৃঙ্খলা না থাকায় ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল বৃদ্ধ আব্দুল কাদের মোড়লকে। ঘটনার 104 দিন পর আদালতের নির্দেশে তোলা হলো মরদেহ। হত্যায় জড়িতদের শাস্তি চায় পরিবার। তালার দক্ষিণ 18 গ্রামের বৃদ্ধ আব্দুল কাদের মোড়ল গেল 6 আগস্ট মৃত্যুর পর ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয় ওই বৃদ্ধকে। পরিবার বলছে দেশের অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে পিটিয়ে হত্যা করা হয় তাকে। হত্যা মামলার পর শুরু হয়েছে তদন্ত। ময়না তদন্তের জন্য করা হয়েছে মরদেহ উত্তোলন।
পিঠে হাতে মারছিল, তারপরে এই যে চোখের কর্নারে কেটে গেছিল, ডান চোখের কর্নারে। এখন কাফন করানোর পরেও রক্ত বেরোচ্ছিল। চিন্তা ভাবনা ছিল যে এখন মেরে ফেলে সরকার ক্ষমতা নেই, এখন মেরে ফেলালে কোনো কিছু হবে না। রাস্তার পাশে আমার মানে 5 ফুট মতো বালি আছে, সে জায়গায় টলি যাওয়া আসা করতে পারে। ওদের খালি একটা মোটরসাইকেল আর একটা সাইকেল যাওয়া আসা করে, এর জন্য এদের সমস্যা হওয়ার কোনো আসলে পর্যায়ে না। তারপরে এরা আর কি পরিকল্পনা করে বালু ছড়ায় নিয়ে উসলত শুরু করে এরা আর কি মারধর শুরু করে। আমার ভাসুরের মারার পরে আমার শ্বশুরে এইখানে ফেলাচ্ছিল, ফেলাই ওইখানে হলো সেই বুকির পরে ইট দিয়ে ইয়েদা দিয়ে ঘা দিয়েছে, আমি ঠেকাচ্ছি সরাচ্ছি, এইখান তো বিটে মানুষ সরে যা। আব্দুল কাদেরের মৃত্যুর পর উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত কয়েকজনের বাড়িঘর ভাঙচুর করে। তবে বৃদ্ধকে মারপিট করা হয়নি বলে দাবি হত্যা মামলায় অভিযুক্ত এক নারীর। ছেলের মাথায় বাড়ি মেরিস, তখন বলিস ইস এই বলি ওই বলিস আমার বুকের ভিতরে ব্যথা করতিস, রক্ত দুইজনের সমান চলছিল। ওই সময় বলিস আমার বুকের ভিতরে ব্যথা করতিস, ধরি বাড়ির ভিতরে নিয়ে গেল, নিয়ে একটু পরে শুনলাম যে সে মারা গেছে। ও লোকের গায়ে কেউ হাত দিইনি। ঘটনার সময় স্থানীয় গ্রামবাসী অনেকেই উপস্থিত ছিলেন, তবে ওই ঘটনায় এখন কেউ মুখ খুলতে চান না। মৃত্যুর কারণ জানতে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করা হয়েছে বলে জানালেন ম্যাজিস্ট্রেট। জমিজমা নিয়ে বিরোধের জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করছে প্রশাসন। বিনা ময়না তদন্তে লাশ দাফন হয়েছিল। এখন কী কারণে এই ঘটনাটা ঘটছিল সেটা সঠিকতা যাচাই করার জন্য আমাদের যে বিজ্ঞ আদালত সেটার যে রায় সে অনুসারে আমরা পুনরায় পোস্টমর্টেম করার জন্য সে লাশটা উত্তোলন করা হয়। মামলার তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। আসলে ঘটনা কি সেটা নির্ণয় করার জন্যই পোস্টমর্টম করার জন্য পুনরায় আবার লাশ উত্তোলন করে পোস্টমর্টমে পাঠানো হলো। তদন্তে যা আসে সেভাবে আমরা আগাবো। হত্যা মামলায় 6 আসামির 3 জন কারাগারে, বাকিরা আছেন জামিনে। অন্যদিকে প্রতিপক্ষের দাখিল করা বাড়িঘর ভাঙচুর মামলার তদন্ত করছে পিবিআই। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। সিরাজগঞ্জের তারাশে গ্রামবাসী চলাচলের রাস্তায় পুকুর খনন করেছেন আওয়ামী লীগ নেতারা। বাধা দেয়ায় হামলা মামলার শিকার হন অনেকে। ভোগান্তিতে শতাধিক পরিবার। তাদের দাবি, ক্ষমতার দাপটে অবৈধভাবে সরকারি খাস জমি দখল করেছেন অভিযুক্তরা। বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কাজ হয়নি। তারাশের চলনবিল পারের জনপদ হামকুরিয়া। 100 বছর ধরে এই পথে চলাচল এলাকাবাসীর। সেখানে এখন কাটা হয়েছে পুকুর। রাস্তার উপর ঘরও তুলেছেন আওয়ামী লীগ নেতা। গ্রামবাসীর দাবি, এলাকার প্রায় 40 বিঘা জমি ও পুকুর সরকারি খাস খতিয়ানভুক্ত। দীর্ঘদিন ধরেই অবৈধভাবে তা দখলে রেখেছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মোল্লা ও মহরম আলী। ব্যবহার করছেন নিজেদের মতো করে। 17 বছর ক্ষমতার বললে ওরা মাটি কাটিয়া ওই একমুড়া বাড়ি করিয়া এই গরমে এগারে অত্যাচারে না থাকবার বাড়ি আমাকে জেল পর্যন্ত খাটাইছে। আসলে আগে মাটিয়াল হলে ওনারা ইয়ে করিয়া ভাঁতামো করিয়া দলিল করে লিছে। বেকু দিয়ে রাস্তা কাইটা তারপর রাস্তাটা সমান করে আলা, মানে আমরা হাঁটতে দিব না। সমান জায়গা ওরা কাইটা গভীর করছে, নিম্নে 20 হাত গভীর করে ওরা বাড়ির জায়গা বানাইছে। চলাচলের পথ বন্ধ থাকায় ভোগান্তির শেষ নেই গ্রামবাসীর। বিষয়টি সিরাজগঞ্জ জেলা প্রশাসন সহ বিভিন্ন দফতরে দফায় দফায় জানিয়েছেন তারা। করেছেন মানববন্ধন, সংবাদ সম্মেলন, তবুও সমস্যার সমাধান হয়নি। কোথাও রাস্তা বন্ধ করে পুকুর কেটেছে, কোথাও বাড়ি করার জন্য পায়তারা করতেছে, কোথাও আবার জনগণকে ভোগান্তি করার জন্য মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকানোর পায়তারা করতেছে। আমার বাবাকে জেল খাটাইছে, তারপর মামলা এখনো আছে। আমরা প্রশাসনের কাছে এটাই বলবো যে সুষ্ঠু একটা বিচার হোক। হাসিনা সরকার পতনের পর থেকেই আত্মগোপনে অভিযুক্তরা। বাড়িতে পাওয়া গেল মহরমের স্ত্রী রবিনা খাতুনকে। তার দাবি, নিয়ম মেনেই জমির ভোগ দখল করছেন, তবে দেখাতে পারলেন না নথিপত্র। না আমরা আওয়ামী লীগের গরমে কিছু করি নাই ভাই, আমার আওয়ামী লীগের কোনো নাই, কোনো নেতাই নেই। দিছে সরকার, যদি সরকার দেয় তাহলে তো ভালো, না দিলে সরকার নিতে আমার কোনো ক্ষমতা নাই। ভূমি অফিস সংশ্লিষ্টরা বলছেন ঘটনাটির তদন্ত চলছে, এরপরই নেওয়া হবে ব্যবস্থা। আমি ওখানে গেছি, তদন্ত করছি, প্রত্যক্ষভাবে দেখেছি এবং শুনেছি, এলাকার লোকজনের কাছে যা জেনেছি, আমি ওইভাবে একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন দেব। তারপরে যতটুকু জেনেছি যে ওখানে জনগণের রাস্তা নিয়ে ভোগান্তি হচ্ছে, আর কি সরকারি রাস্তা বন্দোবস্তের জায়গা নিয়ে তদন্ত প্রতিবেদনটা পাই। তারপরে
সরজমিনে যাওয়ার প্রয়োজন থাকতে পারে আর কি বলে মনে হচ্ছে। হামকুড়িয়া এলাকায় শতাধিক পরিবারের বসবাস। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। গাজীপুর সিটির সাবেক দুইবারের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার পথে বিজিবির হাতে আটক হয়েছেন। গতরাতে শার্শার শিকারপুর সীমান্ত থেকে কিরণকে আটক করা হয়। যশোর ব্যাটালিয়ন 49 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গোপন খবরের ভিত্তিতে বিজিবি জানতে পারে শিকারপুর সীমান্ত দিয়ে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে। পরে অভিযান চালিয়ে বেতনা এলাকা থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্থানীয় মানব পাচারকারী নূর নবীর মাধ্যমে 1 লাখ টাকা চুক্তিতে অবৈধভাবে ভারত যাওয়ার জন্য সীমান্ত এলাকায় যান কিরণ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একটি বা দুটি নয়, 10 জোড়া যমজ শিশু পড়ছে রংপুরের এক প্রাথমিক বিদ্যালয়ে। দেখতে অবিকল একই রকম এই ক্ষুদে শিক্ষার্থীদের আনাগোনায় প্রতিদিনই মুখর থাকে বিদ্যালয় প্রাঙ্গণ। সহকর্মী সরকার মাজহারুল মান্নানের প্রতিবেদনে ব্যতিক্রমী সেই বিদ্যালয়ের বিস্তারিত। রংপুরের বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মাঠে খেলা করছে বিভিন্ন বয়সী শিশু। তবে তাদের মাঝে ব্যতিক্রম 10 জোড়া শিশু। প্রতিটি জোড়া যেন একে অপরের প্রতিচ্ছবি। এরা যমজ, দেখতে অবিকল একই রকম। ক্ষুদে শিক্ষার্থীদের আনাগোনায় মুখর শ্রেণীকক্ষ। দৈনন্দিন জীবনের সব কার্যক্রম একসাথেই করে থাকে যমজ শিশুগুলো। একসাথে ভাত খাই, একসাথে শুই, ঘুমাই, খাওয়া দাওয়া একসাথে করি, সব সময় খেলি। ঝগড়াঝাটি খুব কমই করি, কারণ ঝগড়াঝাটি করলে তো খেলা হবে না বেশি। দুষ্টুমি করলেও নিজেদের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে তাদের। মায়েরা জানালেন, শুধু খাবার বা ঘুমই নয়, কাপড়, খেলনা, জুতাও এক রকমের হওয়ার বায়না থাকে এই শিশুদের। কাপড় চোপড় ওদের কিন্তু এক রকমের পরানো হয়, জুতা থেকে সবকিছুই ওরা একই রকম। স্কুলে আসার সময় বোন রেডি হচ্ছে না, ভাই রেডি করে দিচ্ছে, আবার ভাইয়ের গেঞ্জি খুঁজে পাচ্ছে না, খুঁজে দিচ্ছে। এমনিতে এই দুষ্টুমি করে, আবার দেখো একজন না খেলে আরেকজন খায় না, যে আমার বোন খাবে তারপরে আমি খাবো। একই বিদ্যালয়ে 10 জোড়া যমজ শিক্ষার্থী নিয়ে উচ্ছ্বসিত শিক্ষক কর্তৃপক্ষ। শিশুরা যেন সমতা নিয়ে বেড়ে ওঠে সেদিকে খেয়াল রাখার তাগিদ বিশেষজ্ঞদের। এই বিদ্যালয়ের যে শিক্ষক এবং শিক্ষিকা যারা আছে তারা শিশুদের প্রতি একদম পিতৃমাতৃসুলভ আচরণ করে। এই আচরণের প্রতি আস্থা রেখে সম্মানীয় অভিভাবকগণ তাদের শিশুদেরকে আমাদের কাছে দিয়েছে। তাদের জন্মের মতোই তারা যেমন একসাথে এসেছে, সেই রকমভাবে যাতে কোনো লিঙ্গ বিভাজন যেন তাদের মধ্যে না গড়ে ওঠে আর কি, তারা যেন একটা সমতা শিক্ষা নিয়ে বেড়ে উঠতে পারে। যুক্তরাজ্যের হিউম্যান রিপ্রোডাকশন সায়েন্টিফিক জার্নালের গবেষণা তথ্য বলছে, বিশ্বে প্রতি বছর 16 লাখ যমজ শিশু জন্ম নেয়। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। টাঙ্গাইলে অতিরিক্ত চাঁদা আদায় ও ভর্তি ফি নেয়ার প্রতিবাদে শ্রমিক কার্যালয়ে আগুন দিয়েছে রিকশা চালকরা। দুপুরে জেলার রিকশা শ্রমিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। বেশ কয়েকজন শ্রমিক নেতা দগ্ধ হন। আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজ ও 3টি মোটরসাইকেল পুড়িয়ে ফেলা হয়। শ্রমিকরা জানায়, আগে ভর্তি ফি 1000 টাকা ছিল, যা বৃদ্ধি করে 1560 টাকা করা হয়। এছাড়া মাসিক চাঁদা 10 টাকা করা এবং জরিমানা 200 টাকা ধার্য সহ ভর্তি না হওয়া শ্রমিকদের 7 দিনের সময় দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয় শ্রমিকরা। এরপর আগুন দেয় শ্রমিক কার্যালয়ে। হবিগঞ্জে ধূমপানকে কেন্দ্র করে 2 এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘণ্টাব্যাপী সংঘাতে আহত উভয় পক্ষের অন্তত 30 জন। শহরের বাইপাস সড়কে হয় এই ঘটনা। স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেল শোরুমের সামনে ধূমপান করছিল মোহনপুর এলাকার 2 যুবক। এ সময় বড়বহুলা এলাকার এক যুবক তাদের ধূমপানে বাধা দেয়। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। পরে উভয় গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আহত হন কমপক্ষে 30 জন। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজশাহীর সারদায় দ্বিতীয় দফায় স্থগিত হল 40তম ব্যাচের এএসপি ক্যাডেট ও এসআইদের সমাপনী কুচকাওয়াজ। এই দফায় অব্যাহতি দেওয়া হয়েছে আরও 3 এসআইকে। পুলিশ একাডেমির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের দায়ে গতকাল প্রশিক্ষণাধীন 3 এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে গেল 22 অক্টোবর 252 জন এবং 4 নভেম্বর একই ব্যাচের 58 জনকে অব্যাহতি দেওয়া হয়। এখন পর্যন্ত 40তম ব্যাচের 804 জন প্রশিক্ষণার্থীর মধ্যে এসআইয়ের মধ্যে অব্যাহতি দেওয়া হলো 313 জনকে। মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছেন তীরবর্তী বাসিন্দারা। দুপুরে উপজেলার তেওতাতে এলাকায় 2 শতাধিক নারী পুরুষ জড়ো হন নদী পাড়ে। মানববন্ধন এলাকাবাসী জানান, অসময়ে যমুনার বাম তীরে ভাঙন দেখা দিয়েছে। প্রায় 2 কিলোমিটার এলাকার ঘরবাড়ি, বাজার সহ বহু স্থাপনা হুমকির মুখে। আগামী বর্ষা মৌসুমের আগেই ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার দাবি তীরবর্তী বাসিন্দাদের। কলসিন্দুর স্কুলকে বলা হয় নারী ফুটবলের আঁতুড়ঘর। এখনকার জাতীয় নারী ফুটবল দলে নিয়মিত খেলছেন 6 জন। নতুন খেলোয়াড় তৈরিতেও বেশ মনোযোগী স্কুলটি। দলের কোচ প্রতিদিন নিয়ম করে খেলোয়াড়দের সঙ্গে ঘাম ঝরান ময়মনসিংহের পাহাড় ঘেঁষা এই স্কুল মাঠে। ধোবাউড়ার কলসিন্দুর স্কুল ঘুরে এসেছেন সহকর্মী তাজনুর ইসলাম, সঙ্গে ছিলেন আরেক সহকর্মী সাগর ফরাজি। ছবি তুলেছেন নাহিদ হোসেন। ময়মনসিংহ শহর থেকে 61 কিলোমিটার দূরে পাহাড় ঘেঁষা সবুজ সুন্দর এই গ্রামের নাম কলসিন্দুর। সাফজয়ী দলের তহুরা শামসুন্নাহার সানজিদারা বড় হয়েছেন এখানকার আলো হাওয়ায়। ফুটবল বদলে দিয়েছে যে গ্রামের ভাগ্য। বিকাল 3টা বাজলেই প্রতিদিন নিয়ম করে মাঠে হাজির হয় শিউলি আজিম আর মারিয়া মান্দাদের অনুজরা। কলসিন্দুর স্কুল এখন তৈরি করছে ফুটবলের নতুন প্রজন্ম। তুমি বড় হয়ে আসলে কি হইতে চাও? খেলার মতন খেলার প্লেয়ার হতে চাই। আমার ভালো লাগে, বড় ফুরার মতন আমি খেলতে চাই জাতীয় টিমে। ওরা ভালো করে শিখেছে, তাই জন্য আমরাও চেষ্টা করব শেখার জন্য। অন্য যে কোনো পেশাদার ক্লাবের মতোই কোচের অধীনে চলে তাদের প্রশিক্ষণ। আনাড়ি থেকে পেশাদার হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা তাদের। ওয়ার্মআপের পরে আমরা 1 টাচ করলাম, 2 টাচ, তারপরে একটু গেম খেললাম। আমাদের আজকের প্র্যাকটিস এগুলো। তহুরাফুর সানজিদাফু তারাও এই স্কুলে খেলছে, তাই তারা প্লেয়ার হয়েছে। তাদের মতো আমরা খেলে প্লেয়ার হতে চাই। কোচ বলছেন, ইচ্ছা আর প্রচেষ্টার কোনো ঘাটতি নেই খুদে এই ফুটবলারদের। অভাব যা তা হচ্ছে সুযোগ সুবিধার। আমরা আসলে যারা ওই তৃণমূল নিয়ে কাজ করি, আমরা হলো ওই ফুটবলের যে বেসিকটা আছে, আমরা ফুটবলের বেসিকটা শিখাই দিই। প্রথম যখন আমি এই লাইনে আসছি তখন আসলে ভালোবাসা থেকেই আসছি, আর এখন হলো আমার প্রফেশনাল, আমার এটাই পেশা। আমি আর হলো দেখা গেছে যে বিভিন্ন টিমে আমি দেখে বিপিএলও টিম নিয়ে কাজ করি। এই কোচ আর খেলোয়াড়দেরও রয়েছে অভিভাবক, যাকে কলসিন্দুরের সব ফুটবলার ডাকেন মা বলে। সেই মালারানী সরকার জানালেন, খেলার মাঠের নবীন এই মেয়েরা স্বপ্ন দেখাচ্ছে কলসিন্দুরকে। আমরা শুধু ওদেরকে সহযোগিতা করেছি, স্বপ্ন দেখাইছি। আর বাংলাদেশের যখন বিভিন্ন টুর্নামেন্ট হয়, বিভিন্ন স্টেডিয়ামে আমি যাই, কারণ ওরা আমি দেখি কি মাঠে গিয়ে ওরা তাকায় দেখে আমি কিছুই না। মা আসলে যেমন খুশি হয় না, মা মনে করেন মেয়ে বাড়িতে মা আসলে ছেলে মেয়ে খুশি হয়ে যায়, আমি মাঠে গেলে ওরা খুশি। এবং আমি ওদেরকে সবসময় স্বপ্ন দেখাই, তোমরা ভালো খেলো, এক সময় তোমাদের পরিচয় আমরা পরিচিত হব। তো সেটাই সত্য হয়েছে। এখন কলসিন্দুরকে সবাই চিনে। কলসিন্দুর মানেই নারী ফুটবল, নারী ফুটবল মানেই কলসিন্দুর। জাতীয় নারী ফুটবল দলের সদস্যদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধির পরামর্শ তার। চোখের সামনে স্বপ্ন বেড়ে উঠছে। এই স্কুল মাঠে ফুটবল খেলেই তহুরা সানজিদারা খেলছেন বিশ্বমঞ্চে। আজকের এই নবীন শিক্ষার্থী প্রতিনিধি হতে চান লাল সবুজের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ধোবাউড়া, ময়মনসিংহ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।